হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাঙ্কার্স WBCS। আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ান পলিটির প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমরা আজ থেকে MCQ প্র্যাকটিস করব। চ্যাপ্টার ওয়াইজ পলিটি থ্রু MCQ। এই সিরিজে আজকে আমরা ভারতের সংবিধান রচনার যে পটভূমি, হিস্টোরিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, তার প্রথমে যে কোম্পানি রুল ছিল 1773 থেকে 1858 পর্যন্ত যে সমস্ত অ্যাক্ট, রেগুলেশন অ্যাক্ট যেগুলো এসেছিল, এই সমস্ত অ্যাক্টের যে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমাদের WBCS প্রিলিমস, মেন্স, UPSC এবং আদার কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ ফ্যাক্টসগুলো আমরা MCQ এর ভিত্তিতে দেখে নেব। তো আজকের প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য মেন অবজেক্টিভ অফ রেগুলেটিং অ্যাক্ট 1773? বলছে রেগুলেটিং অ্যাক্ট 1773 প্রধান উদ্দেশ্য কী ছিল? অপশান এতে দেওয়া আছে এক্সপানশন অফ ব্রিটিশ টেরিটরিজ, ব্রিটিশ ভূখণ্ড বিস্তার করা। এই 1773 অ্যাক্টের এটাই কি উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ যে ভূখণ্ড একে বিস্তার করতে হবে? না, এখানে বিস্তার নয়, এখানে ছিল এই আইনের উদ্দেশ্য নয়, এর আইনের মূল উদ্দেশ্য ছিল কি? প্রশাসনিক নিয়ন্ত্রণ। এটাই মূল লক্ষ্য ছিল, এটা এর মূল লক্ষ্য নয়। অতএব এটা হবে না। বিতে দেওয়া আছে কি না, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করা। বিতে দেওয়া আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, এটা কিন্তু এর উদ্দেশ্য ছিল, এটা এর উদ্দেশ্য ছিল। সিতে দেওয়া আছে প্রমোটিং ট্রেড, বলছে বাণিজ্য বৃদ্ধি করা। এটা কি? এটা সরাসরি বাণিজ্য বৃদ্ধির জন্য এই একটা কিন্তু আসেনি, এখানে কি প্রশাসনিক সংস্কারের জন্য এসেছিল। এই কথাগুলো কিন্তু মনে রেখো, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং ডিতে দেওয়া আছে এস্টাবলিশিং ডেমোক্রেসি, গণতন্ত্র প্রতিষ্ঠা। তখন ভারত ব্রিটিশ শাসনে ছিল, গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো প্রশ্নই উঠে না। অতএব ডি, সি, এ এগুলো কি রং আনসার। অতএব আমাদের সঠিক উত্তর অপশান বি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করা। কোয়েশ্চেন নাম্বার 2, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ ফিচার অফ রেগুলেটিং অ্যাক্ট 1773? বলছে নিম্নলিখিত কোনটি রেগুলেটিং অ্যাক্ট 1773 বৈশিষ্ট্য নয়? এতে দেওয়া আছে এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট। হ্যাঁ, এটা একদম ঠিক, এখানে সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়েছিল, এটা একদম ঠিক। আচ্ছা, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তাহলে গভর্নর অফ বেঙ্গল থেকে কি হয়েছিল? গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তাহলে এটাও ঠিক। দ্বৈত শাসন ব্যবস্থা চালু, বলছে এখানে কি বলেছে? দ্বৈত শাসন ব্যবস্থা কি চালু হয়েছিল? এটা ভুল। এটা কখন এসেছিল? এটা এসেছিল 1909 যে অ্যাক্ট ছিল, সেই 1919 যে অ্যাক্ট, তখন থেকে কী হয়েছিল? ডুয়েল সিস্টেম শুরু। আচ্ছা, অপশান ডিতে দেওয়া আছে কন্ট্রোল ওভার দি কোম্পানি অফিসিয়াল। হ্যাঁ, এটাও ঠিক। অতএব এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হবে অপশান সি ইজ আওয়ার কারেক্ট আনসার। এটা হচ্ছে কি এর বৈশিষ্ট্য নয়, বাকি সবগুলো কিন্তু এর বৈশিষ্ট্য। কোয়েশ্চেন নাম্বার 3 আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 3তে আছে দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 ইজ কনসিডার্ড অ্যাজ। এটা কী হিসাবে ধরা হয়? এতে দেওয়া আছে ফার্স্ট স্টেপ টুয়ার্ডস পার্লামেন্টারি কন্ট্রোল ওভার ইন্ডিয়া।
বলছে সংসদের নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ, এটা কি হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে, দেখছি আগে। অপশান বিতে দেওয়া আছে বিগিনিং অফ ডেমোক্রেসি ইন ইন্ডিয়া। আরে তখন গণতন্ত্র কোথায় ছিল? ব্রিটিশ শাসনে, এটা তো হবেই না। এন্ড অফ কোম্পানি রুল, কোম্পানির শাসন শেষ। কোম্পানির শাসন শেষ কখন হয়েছিল? না 1858-এ, এটাতে তো হয়নি, অতএব এটা হবে না। ফার্স্ট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা কোনো সংবিধান নয় রে বাবা, এটা একটা আইন মাত্র, অতএব এটা হবে না। এই হিসেবে আমাদের সঠিক উত্তর অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4-এ দেওয়া আছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং রেগুলেটিং অ্যাক্ট 1773। একে দেওয়া আছে ইজ ডেজিগনেটেড দ্য গভর্নর অফ বেঙ্গল অ্যাজ গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাহলে বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল করা হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক, একদম ঠিক, এটা একদম ঠিক। 2-এ দেওয়া আছে গভর্নর জেনারেল স্বাধীনভাবে কাজ করতে পারতেন। গভর্নর জেনারেল স্বাধীনভাবে কাজ করতে পারতেন না, এটা একদম ঠিক না। তাকে কাউন্সিলের সাথে কাজ করতে হতো। কার সাথে? না কাউন্সিল, কাউন্সিল, অতএব এটা ঠিক নয়। নেক্সট আছে ডিসিশন অফ কাউন্সিল ওয়ার টেকেন বাই মেজরিটি। বলছে কাউন্সিলে সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হতো, তাহলে এটাও ঠিক। এই হিসেবে আমরা দেখছি 2, যেখানে 2 আছে কেটে ফেলো, 2 হাটাও, 2 হাটাও। আচ্ছা, এ তো একও ঠিক আছে এবং 3ও ঠিক আছে। এ অনুযায়ী আমাদের সঠিক উত্তর হবে অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 5, the regulating act of 1773 was passed by which authority? ব্রিটিশ পার্লামেন্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, গভর্নর জেনারেল না কোর্ট অফ ডাইরেক্টরস? তো এটা ইজি কোশ্চেন। এর সঠিক উত্তর হবে অপশান এ, ব্রিটিশ পার্লামেন্ট। এটা ব্রিটিশ পার্লামেন্ট পাস করেছিল। এগুলো একটাও হবে না। কোশ্চেন নাম্বার 6, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ পিটস ইন্ডিয়া অ্যাক্ট? পিটস ইন্ডিয়া অ্যাক্টের কোন একটা ফিচার্স নয় এই 4টার মধ্যে? একে দেওয়া আছে রিডাকশন অফ কাউন্সিল মেম্বার্স, কাউন্সিল সদস্য কমানো, এটা তো ভাই ঠিক আছে, এটা তো এর ফিচার বটে। এস্টাবলিশমেন্ট অফ বোর্ড অফ কন্ট্রোল, হ্যাঁ, এই পিটস ইন্ডিয়া অ্যাক্টে কী হয়েছিল, একটা নতুন বডি বোর্ড অফ কন্ট্রোলের কী হয়েছিল, এস্টাবলিশমেন্ট হয়েছিল, এটাও ঠিক আছে। সিতে দেওয়া আছে অ্যাবলিশন অফ কোর্ট অফ ডাইরেক্টরস। আরে না রে বাবা, ওকে অ্যাবলিশ করা হয়নি, নতুন তৈরি করা হয়েছিল একটা বোর্ড অফ কন্ট্রোল, এবং কোর্ট অফ যে ডাইরেক্টরস ছিল ওটা বিলুপ্ত করা হয়নি। আচ্ছা, ক্রাউন কন্ট্রোল ওভার দি কোম্পানি, ব্রিটিশ ক্রাউনের সরাসরি কি নিয়ন্ত্রণ বাড়ানো হয়, এটাও ঠিক। এই অনুযায়ী আমাদের কারেক্ট আনসার অপশান সি, এটা কিন্তু এর বৈশিষ্ট্য নয়। কোশ্চেন নাম্বার 6, দ্য মেন অবজেক্টিভ অফ পিটস ইন্ডিয়া অ্যাক্ট ওয়াজ। পিটস ইন্ডিয়া অ্যাক্টের প্রধান উদ্দেশ্য কী ছিল? একে দেওয়া আছে এন্ড অফ কোম্পানি রুল, কোম্পানি শাসন কি শেষ করা ইয়ে ছিল? আরে এত সোজা। রিমুভ গভর্নর জেনারেল, এখানে কি হয়েছিল তার? এখানে বলছে অপসারণ করতে হবে, আরে ওর ক্ষমতা বেড়েছিল। অপশান সিতে আছে ত্রুটি সংশোধন, কারেক্ট দি ডিফেক্ট অফ রেগুলেটিং অ্যাক্ট, তাহলে কি ত্রুটি সংশোধন, এটা
রেগুলেটিং অ্যাক্টের কি ত্রুটি সংশোধনের জন্য নিয়ে আসা হলো, একদম ঠিক। এস্টাবলিশ ডেমোক্রেসি, স্বপ্ন ছিল তখন ডেমোক্রেসি। অতএব এ অনুযায়ী আমাদের কারেক্ট আনসার অপশান সি। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 8 দেখে নেব। কোশ্চেন নাম্বার 8-এ বলা হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ কন্ট্রোল সম্পর্কে এখানে 3টা বিবৃতি আছে এবং কোন কোনটা ঠিক এটা আমাদেরকে ডিসাইড করতে হবে। বলছে বোর্ড অফ কন্ট্রোলে 6জন সদস্য ছিল, 6জন সদস্য ছিল, এটা একদম ঠিক। এখানে 6জন সদস্য ছিল। একজন কি ছিল না বোর্ড অফ কমিশনার ফর অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া। টোটাল 6জন সদস্য ছিল, এটা ঠিক আছে। 2-এ দেওয়া আছে ইট ইনক্লুডস চ্যান্সেলর অফ দি এক্সচেকার। এতে চ্যান্সেলর অফ এক্সচেকার অন্তর্ভুক্ত ছিল, এটাও ঠিক ছিল। এই 6জন সদস্যদের মধ্যে একজন কে ছিল না সেক্রেটারি অফ স্টেট, আরেকজন ছিল চ্যান্সেলর অফ এক্সচেকার, আর বাকি 4জনকে কী করতো না যে কাউন্সিলের ছিল ওগুলো কিং দ্বারা কী করা হতো, নিয়োগ করা হতো। তাহলে আমরা দেখলাম সেক্রেটারি অফ স্টেট, একটা দেখলাম আমরা কী ছিল না চ্যান্সেলর অফ এক্সচেকার, আর 4জনকে নিয়োগ করত কিং, যে কাউন্সিলর ছিল। এই নিয়ে আমাদের কি ছিল, এই বোর্ড অফ কন্ট্রোল বডিটা ছিল। তাহলে এটাও আমরা দেখলাম ঠিক আছে। 3-তে দেওয়া আছে ইট কন্ট্রোল সিভিল, মিলিটারি অ্যান্ড রেভিনিউ অফিসার। এটি দেওয়ানি সামরিক রাজস্ব বিষয় নিয়ন্ত্রণ করত, এটাও একদম ঠিক। এই হিসেবে দেখতে গেলে আমাদের সঠিক উত্তর আর কারেক্ট আনসার অপশান ডি। Question number 9. Which of the following trades remained under company monopoly after 1813? বলছে 1813 সালের পর কোন বাণিজ্য কোম্পানির একচেটিয়া ছিল? এতে দেওয়া আছে টি অ্যান্ড চায়না ট্রেড, বিতে দেওয়া আছে কটন, ইন্ডিগো, এবং ডিতে দেওয়া আছে অল ট্রেড অ্যাবলিশ। তাহলে 1813-র যে চার্টার অ্যাক্ট এসেছিল, এখানে কোম্পানির অনেক ক্ষেত্রে কি হয়েছিল না ডানা ছেটে দেওয়া হয়েছিল, কিন্তু চা ও চায়নার সাথে ট্রেড, এই কিন্তু দুটো বিষয় কিন্তু কোম্পানির কী ছিল, মনোপলি ছিল। বাকি অন্যান্য ইউরোপিয়ান এগুলোকে অ্যালাউ করেছিল, অন্যান্য সব কিছু ঠিক ছিল, বাট এই দুটোর কিন্তু তখনও কিন্তু কোম্পানির কী ছিল, মনোপলি ছিল। এবং এই মনোপলি দেখবো আমরা পরের যে একটা আসবে 1835 আর 1833-তে, ওখানে কিন্তু সব ধরনের কি এই যে মনোপলি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মনোপলি, এগুলো দেখবো সব শেষ হয়ে যাবে। তারা কটন ট্রেড এটা উন্মুক্ত করে দেওয়া হয়। এই 1813-র চার্টার অ্যাক্টে এই কটনের যে ট্রেড, এর যে ব্যারিয়ার ছিল, কোম্পানির যে মনোপলি, বললো না তোমার মনোপলি চলবে না, তাহলে কি এটা তুলে দেওয়া হয়। ইন্ডিগো ট্রেড মনোপলির থেকে এটাও বাদ পড়ে, শব্দ শেষ হয়নি, এটা কিন্তু ছিল। অতএব আমাদের সঠিক উত্তর অপশান এ, টি অ্যান্ড চায়না ট্রেড। এই দুটো বিষয়ে কিন্তু তখনও কোম্পানির কী ছিল, মনোপলি ছিল। কোন অ্যাক্টে না 1813-র অ্যাক্টে। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ চার্টার অ্যাক্ট 1813? বলছে কোনটি চার্টার অ্যাক্ট 1813-এর বৈশিষ্ট্য নয়?
এতে দেওয়া আছে এন্ড অফ কোম্পানিজ ট্রেড মনোপলি, পার্সিয়াল, আংশিকভাবে একচেটিয়া বাণিজ্যের অবসান হয়, একদম ঠিক। আমরা একটু আগেই দেখলাম যে চায়না এবং টি বাদ দিয়ে সব কিছুর ক্ষেত্রে কী হয়, মনোপলি, কিন্তু কোম্পানির কী হয়, কোম্পানির মনোপলি অবসান হয়। অতএব এটা ঠিক আছে, এটা ওকে। নেক্সট আছে পারমিশন টু মিশনারিজ। ইউরোপের যে মিশনারি সেগুলো কিন্তু ভারতে আসার পারমিশন পায় কোন অ্যাক্টের দ্বারা, এই 1813 অ্যাক্টের দ্বারা। এটা কি ঠিক? হ্যাঁ, এটাও ঠিক। এই অ্যাক্টের দ্বারা ইউরোপের যে মিশনারিজ ওদের কি মিলেছিল, ইন্ডিয়াতে আসার অনুমতি বা অনুমোদন মিলেছিল। সিতে দেওয়া আছে ইন্ট্রোডাকশন অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। আরে না রে বাবা, সেলফ গভর্নমেন্ট অত সোজা 1813-এ? না, এটা ঠিক নয়। ডিতে আছে এডুকেশন গ্র্যান্ট প্রভিশন। হ্যাঁ, 1,00,000 টাকা করে এই অ্যাক্টে বলা হয়েছিল যে হ্যাঁ, এডুকেশন পারপাসে প্রতি বছর 1,00,000 টাকা করে খরচা করা হবে। এই অনুযায়ী সঠিক উত্তর অপশান সি ইজ আওয়ার কারেক্ট আনসার। এটা কিন্তু চার্টার অ্যাক্ট 1813-এর বৈশিষ্ট্য নয়। কোশ্চেন নাম্বার 11 বলছে হুইচ অফ দি ফলোয়িং সিকুয়েন্স ইজ কারেক্ট ইন টার্ম অফ এভলিউশন অফ গভর্নেন্স। শাসন ব্যবস্থার বিবর্তনের সঠিক ক্রম কোনটি? বলছে প্রথমে সেন্ট্রালাইজেশন, ডুয়েল কন্ট্রোল, ওপেন কম্পিটিশন। এটা না বিতে আছে রেগুলেশন, ডুয়েল কন্ট্রোল, সেন্ট্রালাইজেশন, সেপারেশন। সিতে দেওয়া আছে ডুয়েল কন্ট্রোল, রেগুলেশন, সেন্ট্রালাইজেশন, কম্পিটিশন। ডিতে আছে কম্পিটিশন, রেগুলেশন, সেন্ট্রালাইজেশন, ডুয়েল কন্ট্রোল। তো এর সঠিক উত্তর হবে অপশান বি। এটা হচ্ছে কি এর সঠিক ক্রম। রেগুলেশন এসেছিল কখন? রেগুলেশন এসেছিল 1773। তারপর ডুয়েল কন্ট্রোল আসে, আমরা দেখি পিটস ইন্ডিয়া অ্যাক্ট কখন এসেছিল? 1784। তারপর সেন্ট্রালাইজেশন আসবে 1833-তে, এবং সেপারেশন অফ দি পাওয়ার আমরা দেখতে পাবো এখানে, লেজিসলেটিভ এক্সিকিউটিভ, এটা এসেছিল 1853-তে। অতএব এটা আমাদের সঠিক ক্রম, বি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 12 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ফিচার অফ দি চার্টার অ্যাক্ট 1833? বলছে ক্রিয়েশন অফ ল কমিশন, এন্ড অফ কোম্পানি ট্রেড, ইন্ট্রোডাকশন অফ ডায়ারার্কি, সেন্ট্রালাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে আমরা যদি দেখি তাহলে ক্রিয়েশন অফ ল কমিশন, হ্যাঁ, ম্যাকলের নেতৃত্বে ল কমিশন, ভারতে প্রথম ল কমিশন গঠিত হয়েছিল, এটা ঠিক। এন্ড অফ কোম্পানি ট্রেড, চা এবং চীনের সাথে ব্যবসা বাণিজ্য এখানে কিন্তু সম্পূর্ণ বিনাশ করা হয়। কোম্পানির যে মনোপলি ছিল বললো না ভাই, চলবে না, সবাই ট্রেড করতে পারবে, চায়ের ব্যবসা এবং চীনের সাথে ব্যবসা, খতম। ইন্ট্রোডাকশন অফ ডায়ারার্কি, এটা কিন্তু নয়। ইন্ট্রোডাকশন অফ ডায়ারার্কি এখানে কিন্তু নয়, এটা 1919। এটা তো এটা ঠিক ছিল, এটা নয়। আচ্ছা, সেন্ট্রালাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, এখানে কী হয়েছিল, মোর সেন্ট্রালাইজ হয়েছিল, অতএব এটাও ঠিক। এই অনুযায়ী আমাদের সঠিক উত্তর অপশান সি। এটা কিন্তু এর ফিচার নয় 1833-র যে চার্টার অ্যাক্ট। কোশ্চেন নাম্বার 13 আছে চার্টার অ্যাক্ট 1833 ইজ নোন অ্যাজ। বলছে এই আইনটি, এই 1833-এর যে চার্টার অ্যাক্ট, এটা কি নামে পরিচিত? এতে দেওয়া আছে সেন্ট হেলেনা অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট, পিটস অ্যাক্ট, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কি হবে? আরে কোনো দিনই হবে না, হাটাও একে। পিটস অ্যাক্ট না, রেগুলেটিং অ্যাক্ট না,
এটা কি অ্যাক্ট নামে পরিচিত ছিল? না, এটা হচ্ছে সেন্ট হেলেনা আইন। কারণ এই আইনে সেন্ট হেলেনা দ্বীপের প্রশাসনিক ব্যবস্থাও নির্ধারণ করা হয়। মনে রেখো এই 1833-এর যে চার্টার অ্যাক্ট এসেছিল, এই আইনে সেন্ট হেলেনা দ্বীপের প্রশাসনিক ব্যবস্থাও নির্ধারণ করা হয়। তাই 1833-এর যে চার্টার অ্যাক্ট, একে কী বলা হয়? না, সেন্ট হেলেনা অ্যাক্ট। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 14-এ আছে, এটা সঠিক উত্তর তাহলে কি হলো? না, অপশান এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। অপশান এ কারেক্ট অ্যান্সার হলো এটা। Question number 14. Consider the following statement. Charter Act 1833 সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করো। একে দেওয়া আছে, ইট মেড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। বলছে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল করা হলো। এটা একদম ঠিক। দুইয়ে দেওয়া আছে, ইট এন্ডেড ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ কমার্শিয়াল অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এখানে কি হয়েছিল? না, কোম্পানির বাণিজ্যিক যে কার্যক্রম, এটা কি হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক যে কার্যক্রম, এটাকে শেষ করা হয়। কোম্পানি পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হয়ে যায়। তিনে বলছে কি, ইট ইন্ট্রোডিউস লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। না, এটা কততে এসেছিল? এটা 1882-তে লর্ড রিপন নিয়ে এসেছিল। অতএব আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর অপশানটা আমাদের ভুল আছে, বাকি দুটো ঠিক আছে। এ অনুযায়ী 3 কাটো, 1 2, অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার। Question number 15. The Charter Act 1833 is significant because, which is significant because beginning of decentralization হয়েছিল? না, একদম না, সেন্ট্রালাইজেশন হয়েছিল। হাটাও। সম্পূর্ণ কেন্দ্রীকরণ, হ্যাঁ সেন্ট্রালাইজেশন হয়েছিল। ইন্ট্রোডাকশন অফ ইলেকশন, না, তখন কোনো নির্বাচন ব্যবস্থা ছিল না। এন্ড অফ ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের শেষ, আরে বাপরে 1947, অনেক দেরি ছিল। অতএব এই অনুযায়ী আমাদের সঠিক উত্তর অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16-এ দেওয়া আছে, দ্য চার্টার অ্যাক্ট 1833 introduce open competition for civil service। এবং দুইয়ে দেওয়া আছে, ইট ডিক্লেয়ার্ড দ্যাট নো ইন্ডিয়ান শ্যাল বি debarred ফ্রম হোল্ডিং অফিস। কোনো ভারতীয় চাকরি থেকে বঞ্চিত করা যাবে না, এখানে বলা হয়। আচ্ছা, 1833 সালের যে চার্টার অ্যাক্ট বা যে সনদ আইন, এখানে সিভিল সার্ভিস নিযুক্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থার প্রবর্তনের একটা প্রচেষ্টা করা হয়েছিল। কিন্তু কোর্ট অফ ডিরেক্টর বিরোধিতার কারণে পরে এই বিধানটি কী হয়েছিল? বাতিল হয়েছিল। কিন্তু আইনটিতে এই প্রচেষ্টা করা হয়েছিল, সেই হিসেবে এটা কিন্তু ঠিক। এটাও বলা হয়েছিল, যদি কোনো ভারতীয় বা ব্রিটিশ বা স্বাভাবিক যে প্রজা যাদের ব্রিটিশ শাসনের মধ্যে যারা বসবাস করে, শুধুমাত্র তাদের ধর্ম, জন্মস্থান, বংশ, বর্ণের কারণে কোম্পানির অধীনে কোনো অফিস বা চাকরি থেকে বঞ্চিত করা যাবে না। অতএব এটাও ঠিক। এই অনুযায়ী অপশান সি ইজ আওয়ার কারেক্ট আনসার। Question number 17. Consider the following statement regarding law commission. But it was formed under Macaulay, একদম ঠিক। Its objective was
কোডিফিকেশন অফ ল, আইনের সংহতি, একদম ঠিক। ইট ইন্ট্রোডিউস ইন্ডিয়ান পেনাল কোড, আরে না রে বাবা, ইন্ডিয়ান পেনাল কোড 1860 এসেছিল আইপিসি, সেই হিসাবে দেখতে গেলে আমাদের এটা ভুল। এটা কত, 1860 এসেছিল আইপিসি পেনাল কোড, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, অতএব 1 2 কারেক্ট, অপশন ই এ ইজ আওয়ার কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 18, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এখানে চার্টার অ্যাক্ট 1853 সম্পর্কে বলা হয়েছে। এতে দেওয়া আছে ইট ইন্ট্রোডিউস ওপেন কম্পিটিশন ফর সিভিল সার্ভিস, হ্যাঁ, যেটা 1833-তে বিরোধিতার কারণে যেটা পরবর্তীকালে স্থগিত করা হয়, সেটা কিন্তু চালু হয়েছিল কখন, 1853, এটা একদম ঠিক। ইট সেপারেটেড লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশন ফ্রম দি গভর্নর জেনারেল কাউন্সিল, একদম ঠিক। প্রশাসনকে কী করা হয়, আইন এবং প্রশাসনকে আলাদা করা হয়, এটাও ঠিক। 3 দেওয়া আছে ইট এন্ডেড দ্য রুল অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল কখন শেষ হয়, 1858-তে শেষ হয়, এটাতে কোথায়, অতএব এটা আমাদের ভুল, এই দুটো ঠিক ছিল, অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 19, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং সিভিল সার্ভিস। বলছে রিক্রুটমেন্ট ওয়াজ বেসড অন মেরিট থ্রু কম্পিটিশন, প্রতিযোগিতার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, একদম ঠিক। বলছে ইন্ডিয়ানস ওয়ার অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য এক্সাম, ভারতীয়রা পরীক্ষায় বসতে পারতো, এটাও ঠিক। এক্সাম ওয়ার কন্ডাক্টেড ইন ইন্ডিয়া, না, এটা পরীক্ষা হতো তখন কিন্তু লন্ডনে, এটা পরে দেখবো আমরা আসবে, ইন্ডিয়াতে হবে। তাই এর জন্য এই সময়ে কী ছিল, ভারতীয়দের জন্য সিভিল সার্ভিস বের করানো যথেষ্ট টাফ ছিল, ইংল্যান্ডে গিয়ে পরীক্ষা দিতে হতো। এ অনুযায়ী আমাদের সঠিক উত্তর, এটা দেখলাম ভুল, এ দুটো ঠিক ছিল, অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব চার্টার অ্যাক্ট 1853। অপশান এতে দেওয়া আছে বিগিনিং অফ দি ডিসেন্ট্রালাইজেশন, এটা কি ঠিক, না। বিগিনিং অফ পার্লামেন্টারি সিস্টেম, হ্যাঁ। এন্ড অফ কোম্পানি রুল, 1858 হয়েছিল। ডায়রার্কি আমরা দেখেছি 1919। এ অনুযায়ী আমাদের সঠিক উত্তর অপশান বি, বিগিনিং অফ পার্লামেন্টারি সিস্টেম। কোয়েশ্চেন নাম্বার 21, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। বলছে একে দেওয়া আছে 1773 অ্যাক্ট বিগান পার্লামেন্টারি কন্ট্রোল, এটা কি ঠিক, হ্যাঁ একদম ঠিক। 1784 অ্যাক্ট ইন্ট্রোডিউস ডুয়েল সিস্টেম, হ্যাঁ এটাতে ডুয়েল সিস্টেম এনেছিল। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, এটাতে ডুয়েল কন্ট্রোল ছিল। এবং 3 দেওয়া আছে 1883 অ্যাক্ট এন্ডেড কোম্পানি ট্রেড, হ্যাঁ কোম্পানি ট্রেড যে মনোপলি ছিল সেটা কিন্তু শেষ করে দিয়েছিল। এই অনুযায়ী 1 2 3 তিনটেই ঠিক, অতএব অপশান ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 22, বলছে ম্যাচ দি ফলোয়িং। 1773-তে সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়েছিল, একদম ঠিক। 1784-এ ডুয়েল কন্ট্রোল, এটাও ঠিক। 1853-তে ওপেন কম্পিটিশন, তিনটেই কিন্তু ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। এই হিসাবে আমাদের অপশান ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 23, which act created distinction between commercial and political function? কোন আইন বাণিজ্যিক এবং রাজনৈতিক কাজের মধ্যে পার্থক্য তৈরি করে? এতে দেওয়া আছে 1773, 84,
1833, 1813। তো এর সঠিক উত্তর হবে অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোম্পানির কমার্শিয়াল ও ক্রাউনের পলিটিক্যাল কন্ট্রোল এটাতে আলাদা করে। Question number 24. Which act is most associated with the beginning of modern bureaucracy in India? বলছে ভারতে আধুনিক আমলাতন্ত্রের সূচনার সাথে কোন আইন বেশি যুক্ত? 1773, 1784, 1833 না ডিএ দেওয়া আছে 1853। তাহলে আধুনিক সিভিল সার্ভিসের ভিত্তি তৈরি করে ওপেন কম্পিটিশন এগুলো শুরু করে কিন্তু 1853 যে চ্যাটার অ্যাক্ট। এই হিসাবে আমাদের সঠিক উত্তর অপশান ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 25 এবং এটা আমাদের লাস্ট কোশ্চেন। হুইচ অ্যাক্ট ক্যান বি কনসিডার দ্য ব্রিজ বিটুইন কোম্পানি রুল অ্যান্ড ক্রাউন রুল? এটা একটা কি না ব্রিজ তৈরি করছে কার মধ্যে? কোম্পানি রুল এবং ক্রাউন রুল। অপশান এতে আছে 1833 চ্যাটার অ্যাক্ট, 1853 চ্যাটার অ্যাক্ট, 1813 চ্যাটার অ্যাক্ট না পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। তো এর সঠিক উত্তর হবে অপশান ডি ইজ আওয়ার অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। এই 1853 যে চ্যাটার অ্যাক্ট ছিল এটা কিন্তু দুটোর মধ্যে একটা ব্রিজ তৈরি করেছিল। তার কারণ আমরা দেখেছি এই 1853 এই চ্যাটার অ্যাক্ট ছিল, এটা কিন্তু শেষ চ্যাটার অ্যাক্ট এবং এর পরেই কিন্তু আসে কি না ক্রাউন রুল, এরপর আসে ক্রাউন রুল। তাহলে এটাই এই অ্যাক্ট, এই যে 1853 যে চ্যাটার অ্যাক্ট এটাই কি ব্রিজ বা একটা ট্রানজিশন হিসাবে ধরা হয়, এটা একটা ব্রিজ বা ট্রানজিশন হিসাবে ধরা হয়। অতএব বি ইজ আওয়ার কারেক্ট আনসার। এই ছিল 25টা কোশ্চেন। আজকের মতো এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।